দেশ জুড়ে এই ভোটের বাজারে এক আশ্চর্য ঘটনা ঘটে চলেছে লাদাখে। গত কয়েকদিনে ফের আন্দোলন শুরুর কথা শুনেই লাদাখকে কার্যত একটা ওয়ার জোনে পরিণত করে ফেলেছে মোদী সরকার, ঠিক কৃষক আন্দোলনের মতোই। ऐसे आए तो बहुत बंदिशें लद्दाख पर जैसे कोई वॉर जोन हो ऐसे लगते जा रहे हैं। और रात को यहाँ अनशन के स्थल पर से कोई 3-4 कार्यकर्ताओं को पुलिस पकड़ के ले गई बाहर से ज़बरदस्ती। এই ওয়ার জোন শব্দটা বলেছেন সেই গান্ধীবাদী অহিংস আন্দোলনের নেতা সোনাম ওয়াংচুক। তিনি বলেছেন লাদাখকে কার্যত নাকাবন্দি করে দেওয়া হয়েছে বাইরের জগতের কাছে, যাতে এখানের কোনো খবর বা ভিডিও না যেতে পারে। সেজন্য ইন্টারনেট বন্ধ করে দেওয়ার কথা বলা হচ্ছে। থানায় নিয়ে গিয়ে কয়েকজন বিক্ষোভকারী যুবকের কাছ থেকে মুচলেকা চাওয়া হয়েছে। 144 ধারা জারির কথাও বলা হয়েছে। এরকম নানা দমনের অস্ত্র প্রয়োগের অভিযোগ এনেছেন সোনাম। কিন্তু কেন এই অবস্থা লাদাখে? আর কেনই বা আমরা সমতলের বাসিন্দারা জানতে চাইছি লাদাখের আন্দোলনের খবর? কারণটা হলো এর সঙ্গে জড়িত আমাদেরও জীবন জীবিকা এবং বেঁচে থাকা। আসুন বুঝে নেওয়ার চেষ্টা করি কেন বিষয়টি শুধু লাদাখের 3 লক্ষ মানুষের ভালো থাকা বা খারাপ থাকা নিয়ে নয়, আমার আপনার এই গোটা উপমহাদেশের প্রায় 200 কোটি মানুষের জীবন এবং ভবিষ্যৎ কিভাবে জড়িয়ে আছে এর সঙ্গে। আর কেন দেশের সমস্ত গদি মিডিয়া বয়কট করলো এত বড় গুরুত্বপূর্ণ খবরকে? কার নির্দেশে? কেন আদানি আম্বানিদের মতো বড় কর্পোরেটদের নজর গিয়ে পড়ল এখানের খনিজ এবং প্রাকৃতিক সম্পদের উপর? আর কেন গদি মিডিয়া থেকে গায়েব হয়ে গেলেন লাদাখের অতি পরিচিত বিখ্যাত মুখ সোনাম ওয়াংচুক? একসময় মানুষ 3 ইডিয়টস সিনেমার র্যাঞ্চোর সঙ্গে তাকে মেলাতে চেয়েছিলেন। সোনাম যদিও বলেন তিনি মোটেই পর্দার ওই চরিত্রটি নন। লাদাখের পরিবেশগত ভারসাম্য রক্ষার জন্য বছরের পর বছর ধরে লড়াই করে আসছেন এই ইঞ্জিনিয়ার, শিক্ষাবিদ তথা সমাজকর্মী। কেন হিমাঙ্কের অনেক নিচে উন্মুক্ত প্রান্তরে টানা 21 দিন শুধু নুন জল খেয়ে কাটালেন এই সোনাম? কেন তার সঙ্গে খোলা আকাশের নিচে হাড়হিম করা ঠান্ডায় রাত কাটালেন আরো কয়েকশো মানুষ? কেন তিনি ফের শুরু করছেন বর্ডার মার্চ আন্দোলন? কেন এসব নিয়ে চর্চা হচ্ছে দেশ এবং আন্তর্জাতিক মহলে? কেন তাকে সমর্থন করার জন্য ট্রোলড হতে হচ্ছে অরিজিৎ, রূপমের মতো বাংলার শিল্পীদেরও? চলুন সেই মানুষগুলির কথা কিছুক্ষণ সময় নষ্ট করেই না হয় শুনি, যেখানে তাদের নিজেদের বিধানসভার ভোটটাই এখন আর নেই, কিন্তু আছে সেই ভোটের প্রতিশ্রুতি ভঙ্গের যন্ত্রণা। 4 বছর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দেওয়া গ্যারান্টির উপরে যারা ভরসা করেছিলেন, আজ তারা কেন পস্তাচ্ছেন? তাদের কথাই থাকবে এই এপিসোডে। ভিডিওটি 4টি অংশে খুব ছোট করে সরল ভাষায় উত্তর খুঁজব এই সব প্রশ্নের। দয়া করে পুরো ভিডিওটি দেখবেন। এটি ভালো লাগলে লাইক এবং সমাজ সচেতন মানুষদের কাছে প্রচুর শেয়ার করবেন। বাংলায় এরকম আরো তথ্যমূলক ভিডিও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি চালু করে রাখতে ভুলবেন না। নমস্কার, সবাইকে স্বাগত। আমি সুব্রত বসু। নিজেদের মুখ পুড়িয়ে আন্দোলনের ট্রিগারটা কিন্তু টিপেছিলেন নরেন্দ্র মোদী নিজেই। ঠিকই ধরেছেন, নিজের দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ করে, যেমন তিনি হামেশাই করে থাকেন। আর সেই প্রতিশ্রুতি না রাখার কথা বলতেই তথাকথিত দেশভক্তদের হাতে এখন ট্রোলড হতে হচ্ছে ম্যাগসেসে পুরস্কার পাওয়া পরিবেশ কর্মী সোনামকে। কিন্তু শুধু সারা দেশের শিক্ষিত মানুষই নন, এই সোনামের জন্য মুখ খুলেছেন যোশী মঠের তথা উত্তর ভারতের শঙ্করাচার্য। সোনাম ওয়াংচুকের কুশল কামনা করে ভিডিও বার্তা পাঠাতে তিনি দ্বিধা করেননি। দীর্ঘদিন ধরে লাদাখকে 6ষ্ঠ তফসিলের অধীনে আনার দাবি জানাচ্ছেন সোনাম। গত 27 মার্চ 21 দিনের অনশন ভাঙলেন তিনি। এবার শুরু করেছেন নতুন আন্দোলন। প্রকৃত নিয়ন্ত্রণ রেখার কাছে চ্যাংথাং এলাকায় 7 মার্চ রবিবার থেকে শুরু হয়েছে এই আন্দোলন। কিভাবে চারণভূমি ও পতিত জমি বেদখল হয়ে যাচ্ছে বিকাশের নামে, আর ডেকে আনা হচ্ছে বিনাশকে। ভারতের বিবেকের কাছে
আমার আপনার কাছে তার আসল ছবিটা তুলে ধরতে চান সোনাম। তার অনুপ্রেরণা মহাত্মা গান্ধী। সোনামের লক্ষ্য উন্নয়নের নামে বেলাগামভাবে কর্পোরেট সংস্থাগুলির জন্য যেন লাদাখের দরজা খুলে না দেওয়া হয়। তিনি পরিষ্কারই বলছেন, ওরা হিমালয় বেড়ার ওপারে ওত পেতে আছে, এখনো লাদাখ নিয়ে সিদ্ধান্ত হয়নি, দরজা খুলে দিলেই ওরা হুড়ুর করে চলে আসবে। আর তার ফল কি দাঁড়াবে? বিজ্ঞানীরা বলছেন, বেলাগাম খনন, কলকারখানা ও গাড়ির ধোঁয়ার কার্বনে আরো দ্রুত কালো হয়ে উঠবে হিমবাহগুলি। সাদা বরফে সূর্যের আলো প্রতিফলিত হয়ে ফিরে যায়, হিমবাহ গলে কম, কিন্তু বরফ যত কালো হয়ে আসবে তত তার তাপ শোষণ করতে থাকবে আর দ্রুত গলবে হিমবাহ। আর হিমবাহ কমলে শুধু লাদাখেরই নয়, গোটা উপমহাদেশে মানে আপনার এলাকার নদী নালাও শুকোতে থাকবে। বিশ্ব উষ্ণায়নের চেয়েও অনেক বেশি দ্রুত ভেঙে পড়বে লাদাখের সংবেদনশীল বাস্তুতন্ত্র। বিপন্ন হবে এখানকার সহজ সরল সাধারণ মানুষগুলির জীবন এবং জীবিকা। শুধু তাই নয়, হিমালয় থেকে নেমে আসা নদীর জলের উপর নির্ভরশীল অন্তত গোটা উপমহাদেশের 200 কোটি মানুষ বিপন্ন হবে। নদী শুকোলে কি হবে? সোনামের ক্ষেত তখন সরকার পুনর্বাসনে খরচ করবে করদাতাদের অর্থ থেকে, কিন্তু বিপদ যারা তৈরি করলো তাদের কেউ কিচ্ছু বলবে না, বরং ক্ষয়রাতি বিলিয়ে আবার হিরো হবে তারা। লাদাখের মানুষ জানেন এখানকার প্রকৃতি কত ভঙ্গুর, তাই অল্পতেই তুষ্ট থাকার শিক্ষা তারা অর্জন করেছেন হাজার হাজার বছর ধরে। খনন, কলকারখানা, বেলাগাম পর্যটন এমন সব মানুষদের নিয়ে আসবে যারা অল্পে সন্তুষ্ট নন। জলের ব্যবহারে লাদাখিদের মতো মিতব্যয়ী হওয়া সম্ভবই নয়, অথচ লাদাখের বেশিরভাগ অংশ বৃক্ষহীন মরুভূমি। আগে যদি আসতেন 5000 মানুষ, এখন বছরের 5-6 মাসেই 5-6 লাখ পর্যটক আসছেন। তাদের আনা নেওয়ায় পুড়ছে ডিজেল, তাদের আনা প্লাস্টিক এবং বর্জ্য লাদাখ থেকে ফিরিয়ে নিয়ে যেতে আবার পুড়ছে ডিজেল। এক বিষ চক্র। এই বিপর্যয় রুখতে চান সোনাম ওয়াংচুক। তার আন্দোলনের মূলে রয়েছে লাদাখের পরিবেশগত ভারসাম্য রক্ষা করা। তিনি চাইছেন রাজ্যের মর্যাদা দিতে হবে লাদাখকে, সেই সঙ্গে ষষ্ঠ তপশিলের অন্তর্ভুক্ত করতে হবে একে, যাতে লাদাখ সম্পর্কে অজ্ঞ বাইরে থেকে আসা আমলারাই নন, স্থানীয় জনপ্রতিনিধিরাই এলাকার ভূপ্রকৃতির পরিমিত ব্যবহার নিশ্চিত করতে পারেন, বাঁচাতে পারেন নিজেদের সংস্কৃতি। পরিবেশ নিয়ে ওয়াংচুক ও তার সহযোদ্ধাদের এই বক্তব্যকে কিন্তু কেউই খারিজ করতে পারছেন না। কিন্তু পরিবেশ রক্ষার জন্য প্রয়োজনীয় প্রশাসনিক যে কাঠামো তিনি চাইছেন, সেটা নিয়ে মোদী সরকারের দীর্ঘ নীরবতা ও শেষকালে প্রত্যাখ্যানই তৈরি করেছে ক্ষোভ। একটু পিছিয়ে দেখা যাক এই প্রসঙ্গটা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মোদী সরকার 2019-এর 5 আগস্ট সংবিধানের 370 অনুচ্ছেদ বাতিল করে জম্মু কাশ্মীর রাজ্য ভেঙে 2টি কেন্দ্রশাসিত এলাকা তৈরি করেছিল। একটি জম্মু কাশ্মীর, অপরটি লাদাখ। কেন্দ্রশাসিত এলাকা হলেও জম্মু কাশ্মীরে বিধানসভা রয়েছে। এমন কেন্দ্রশাসিত অঞ্চল আরও আছে 2টি, দিল্লি এবং পুদুচেরি। কিন্তু লাদাখকে করা হয়েছে বিধানসভাহীন কেন্দ্রশাসিত অঞ্চল। এমন নয় যে এটাই দেশের একমাত্র কেন্দ্রশাসিত এলাকা যার কোনো বিধানসভা নেই। দেশের এমন এলাকা আছে আরো 5টি, আন্দামান নিকোবর, দাদরা নগর হাভেলি, লক্ষদ্বীপ এবং চণ্ডীগড়। এগুলির মাথায় থাকেন কেন্দ্রের নির্বাচিত একজন করে লেফটেন্যান্ট গভর্নর, আর পুলিশ প্রশাসন সবই চালান আমলারা। জম্মু কাশ্মীর থেকে আলাদা হতে পেরে 2019-এ আনন্দই প্রকাশ করেছিলেন সোনাম সহ লাদাখ লেহের বহু মানুষ, যাদের বেশিরভাগই তিব্বতী বৌদ্ধ। সোনাম বলেছিলেন এটা ভালোই হলো, তখন তাদের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল লাদাখকে সংবিধানের ষষ্ঠ তপশিলের অন্তর্ভুক্ত করা হবে। এবার আসবো সেই প্রসঙ্গে। ষষ্ঠ তফসিল ভারতের সংবিধানের একটা বিধান যা অনুসূচিত এলাকাগুলির জন্য বিশেষ সুরক্ষা প্রদান করে। এতে স্থানীয় জনজাতিদের তাদের জমি, সংস্কৃতি এবং সম্পদের উপর নিয়ন্ত্রণ বজায় রাখার অধিকার দেওয়া হয়। এতে করে স্থানীয় জনজাতি পরিষদ গড়া যায়। জনজাতির মানুষ তাদের প্রতিনিধিদের মাধ্যমে
নিজস্ব সংস্কৃতি ও স্থানীয় সম্পদের উপর তাদের অধিকার বজায় রাখতে পারেন, কারণ জনজাতির মানুষ বহুলাংশে স্থানীয় প্রাকৃতিক সম্পদের উপর নির্ভরশীল। সোনমের যুক্তি হলো ষষ্ঠ তফসিল লাদাখের পরিবেশ ও সংস্কৃতি রক্ষা করবে। সোনমের মতে দিল্লি বা লখনৌ থেকে আসা আমলাদের কাছে লাদাখের ভঙ্গুর বাস্তুতন্ত্র সম্পূর্ণ অচেনা, ফলে হয় তারা এখানকার প্রাকৃতিক সম্পদ সম্পর্কে ভুল সিদ্ধান্ত নেবে, না হয় বেলাগাম শিল্পায়নের নামে তা বেচে দিতে পারে। ষষ্ঠ তফসিল ছাড়া লাদাখ পরিবেশগত ভারসাম্য, অনিয়ন্ত্রিত শিল্পায়ন এবং জলবায়ু পরিবর্তনের বিপদের মুখে পড়বে। লক্ষ্য করার বিষয়, দেশের কোনো কেন্দ্রশাসিত অঞ্চলই ষষ্ঠ তফসিলের অন্তর্ভুক্ত নয়। ষষ্ঠ তফসিলের অধীনে রয়েছে দেশের 4টি রাজ্য, সবকটি উত্তর পূর্বের, আসাম, মেঘালয়, ত্রিপুরা এবং মিজোরাম। ফলে লাদাখকে ষষ্ঠ তফসিলে আনতে হলে তাকে রাজ্যের মর্যাদা দিতে হবে, নয়তো সমতুল কোনো কাঠামো গড়তে হবে সাংবিধানিক পথে। বিষয়টি এক কলমের খোঁচায় মিটিয়ে ফেলার মতো এমনটা বলা যাচ্ছে না, তবে রাজনৈতিক সদিচ্ছা একান্তই জরুরি। তাই সোনম বলেছেন, বাদা জো কিয়া হ্যায় নিভানা পড়েগা। ষষ্ঠ তফসিলের দাবির বিরোধিতা করছেন যারা, তাদের প্রশ্ন, তাই বলে কি উন্নয়ন হবে না? তাদের যুক্তি, ষষ্ঠ তফসিল লাদাখকে অনুন্নত হিসেবে চিহ্নিত করবে এবং বিনিয়োগকে নিরুৎসাহিত করবে। তারা বলছেন, সোনম যেভাবে নতুন নির্মাণের বিরোধিতা করছেন, তাতে তো আপোষ করতে হবে দেশের প্রতিরক্ষার সঙ্গে। প্রতিটি অভিযোগেরই পরিষ্কার জবাব দিয়েছেন সোনম। তিনি উন্নতি অবশ্যই চান, তবে তা যেন পরিবেশ ধ্বংসকারী বেপরোয়া না হয়। লাদাখে সৌর বিদ্যুতের বড় প্রকল্প হচ্ছে, সেটিকে স্বাগত জানিয়েছেন তিনি। নিজের স্কুলে ফসিল ফুয়েল ছাড়াই আলো বা তাপ যোগানোর ব্যবস্থা করেছেন বহু আগে থেকেই। জলের ঘাটতি মেটাতে বরফের স্তূপ গড়ে পরীক্ষা চালিয়েছেন। আর প্রতিরক্ষার প্রয়োজনকে যে তিনি সর্বোচ্চ অগ্রাধিকার দেন, তাও স্পষ্ট জানিয়েছেন জাতীয়তাবাদী এই সমাজকর্মী। সেনাবাহিনীর পাশে থেকেছেন, তাদের জন্য প্রবল ঠান্ডায় গরমে থাকার তাঁবু বানিয়েছেন। গালওয়ান সংঘাতের পর্বে চীনা পণ্য বয়কটেরও ডাক দিয়েছিলেন, কিন্তু স্থানীয়দের সঙ্গে আলোচনা না করে একতরফাভাবে চারণের এবং পতিত জমি নেওয়ার বিপদের কথা তুলেছেন তিনি। অস্বীকার করার কোনো উপায়ও নেই, শাসক শিবির এবং অন্য অনেক সূত্রেই ষষ্ঠ তফসিলের প্রতিশ্রুতি এবং আশ্বাস বারবার দেওয়া হয়েছে, তাতে আশা জেগেছে। কিন্তু গত 4 মার্চ অমিত শাহের মন্ত্রক সরাসরি না বলে দিয়েছে। সোনমের বক্তব্য, গত লোকসভা ভোটের ইস্তাহারেও বিজেপি এই প্রতিশ্রুতি দিয়েছিল, তাই কথা রাখার দায় তাদের নিতেই হবে। কিন্তু ভোটের মধ্যে সরকার মুখে কুলু পেটে রেখেছে, প্রতিশ্রুতি ভঙ্গের কোনো ব্যাখ্যাও দিতে পারছে না শাসক দল। যেমন আজকে দিন নোটবন্দি, 2 কোটি চাকরি, চাষিদের আয় দ্বিগুণ করার মতো সব ক্ষেত্রেই করে। আর মোদি সাহেবের লাদাখের প্রতিশ্রুতি ভঙ্গের দায় থেকে মুক্তি দিতে এবার আসরে নামানো হয়েছে ট্রোল বাহিনীকে। কখনো দেশ বিরোধী, কখনো বা সনাতন ধর্ম বিরোধী তকমা দেয়া হচ্ছে ওয়াংচুকে। इतनी बौखलाहट सरकार में क्यों है, ये अपने आप में एक जवाब सा बन गया है कि कितना छुपाने को है, कितना दिखाने को है। इस समय लद्दाख बहुत संवेदनशील है। देश के सभी नेता, खासकर सैनिक नेता, सैनिक विद ये बोल रहे हैं कि लद्दाख बहुत संवेदनशील है, सीमा पर है, मगर उसकी परवाह सरकार को नहीं लगता है कि सीमा के संवेदनशीलता से राष्ट्रीय सुरक्षा पे क्या असर पड़ेगा अगर लद्दाख के लोगों के मन को ठेस पहुंचे। तो ऐसे में हमें लग रहा है कि न उन्हें राष्ट्र सुरक्षा की चिंता है, न सैनिकों की चिंता है, और यहाँ के लोगों की तो बिल्कुल नहीं है। पिछले 21 दिनों के अनशन में एक बार तक नहीं पूछा, मगर जब ये मार्च की बात आई तो इतना डरावना माहौल बना रहे हैं, तो फिक्र सिर्फ लगता है कि इलेक्शन पर ये जो अतिक्रमण है उसका असर ना पड़े, वोटों पर असर ना पड़े, या फिर जो चरागे कॉरपोरेट्स को दिए गए हैं उन पर असर ना पड़े। फिक्र कॉरपोरेट्स की, फिक्र वोटों की, लोगों की नहीं, सुरक्षा की नहीं। बातें बहुत हैं और इसके बारे में मैं एक थोड़ा विस्तार से YouTube वीडियो शायद जारी करूं आज,
क्योंकि इस छोटे से अपडेट में नहीं हो पाएगा। बस यही कहना चाहता था कि ऐसे हालात में जब यहाँ पर एक वॉर जोन सा बनाया जा रहा है, तो आप में से जो बहुत से लोग यहाँ आना चाहते थे इस मार्च में शामिल होने के लिए, मैं ऐसा सुझाव नहीं दूंगा हालात को देखते हुए, मगर ये कहूँगा कि आप लोग अपने अपने जगह से, अपने शहरों से राष्ट्र के नाम पर बहुत काम कर सकते हैं। तो रविवार 7 अप्रैल और हर रविवार राष्ट्र के नाम अगर करें और सच्चाई के नाम करें, ताकि लद्दाख की हालत और देश में जो पर्यावरण को कॉरपोरेट्स के लिए और जो राष्ट्रीय सुरक्षा है उन सब पर आप आवाज़ उठा सकें, हमारी आवाज़ को बुलंद कर सकें और इस देश को एक बेहतरीन देश जिसमें सच्चाई पर चला जाता है, वादे निभाए जाते हैं, ऐसा एक चरित्रवान देश बनाने में हम सब मिलकर आगे बढ़ें। बहुत बहुत धन्यवाद। जय हिंद। লাদাখে এখন আর বিধানসভাও নেই, তার ভোটও নেই, কিন্তু আপনার এবারের ভোটে কি লাদাখ থাকবে? উত্তর দেবেন আপনারাই কমেন্ট বক্সে। জয় হিন্দ, সত্যমেব জয়তে।